সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি রায়হান রোহান। দর্শক, শুরুতেই যেতে চাই জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আজ ঐতিহাসিক 5ই আগস্ট, সে উপলক্ষে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেখানকার প্রস্তুতির চিত্র কেমন দেখছেন আপনি? রোহান, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে আসলে জুলাই গণ অভ্যুত্থান দিবসের 1 বছর পূর্তি এবং সেই সাথে হচ্ছে আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। সেই প্রস্তুতি সকাল থেকে শুরু হয়েছে। আমি একদম সকালে এখানে এসেছি, যেখানে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস সংসদ দক্ষিণ প্লাজা। সেটি যেমন প্রস্তুত হয়ে গেছে এরই মধ্যে, এবং আমি যখন সেখানে ছিলাম তখন নিরাপত্তার ব্যবস্থা দেখার জন্য নানা ধরনের নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তারা এসে দেখভাল করছেন। এবং এখানে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি মানিক মিয়া অ্যাভিনিউতে, সেখানে জুলাই পুনর্জাগরণ মঞ্চের যে অনুষ্ঠান সেটি আসলে সকাল 11টা নাগাদ শুরু হওয়ার কথা থাকলেও সেটি শুরু হয়েছে দুপুর 12টা নাগাদ। প্রথমে সাইমম শিল্পগোষ্ঠীর যে গান দিয়ে আসলে শুরু হয় আজকের যে অনুষ্ঠান সেটি। সেখানে অর্থাৎ 2024 সালের জুলাইতে যারা নিহত হয়েছেন বা আহত হয়েছেন তাদের স্মরণ করবার চেষ্টা করছেন তারা আজকে, এবং বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন মঞ্চে দাঁড়িয়ে। তারা বারবার স্মরণ করিয়ে দিচ্ছিলেন যে আসলে সেই সময় ছাত্র জনতার সাথে তৎকালীন যে ফ্যাসিস্ট সরকার তারা আসলে কেমন আচরণ করেছিলেন সেটি আসলে স্মরণ করে দিচ্ছে। আমরা একটি দেখতে পাচ্ছিলাম যে সকাল থেকে এখানে একটু একটু করে আসলে জনসমাগম করছে, নানা প্রান্ত থেকে মানুষজন এসে জমা হচ্ছেন। কেউ সব বেশি অনেকেই আসলে যে বাংলাদেশের জাতীয় পতাকা সেটি আসলে মাথায় বেঁধে আসছেন, কেউ বা হাতে বহন করে আসছেন। আপনি একটু দেখতে পাবেন রোহান, আপনার মাধ্যমে দর্শকদেরকে যেটি দেখাতে চাই যে এরই মধ্যে আসলে যে সাইমম যে শিল্পগোষ্ঠী তাদের গান পরিবেশনার পর আরেকটি গোষ্ঠী আসলে গান পরিবেশন করছে, এবং সারা দিন ব্যাপী বলা যায় আজকের এই অনুষ্ঠান ছিল। এবং 7টা নাগাদ আসলে ড্রোন শোর মধ্য দিয়ে অর্থাৎ জুলাইতে যেটি ঘটেছে সেটি দেখানো, এবং 8টায় এই অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ করা হবে। এবং সংসদ দক্ষিণ প্লাজা যেটি করা হবে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করবে, এবং সেই জন্য যে রাজনৈতিক বিভিন্ন দলের যে নেতৃত্ব স্থানীয় রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং জুলাইতে যারা নিহত হয়েছেন বা আহত হয়েছেন তাদের যে শহীদ পরিবারগুলোর স্বজনদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে। এবং জুলাই ঘোষণাপত্রে একমত হলে যে আসলে যে রাজনৈতিক দলগুলো তারা সেখানে স্বাক্ষর করবে, এবং আগামীর বাংলাদেশ আসলে কিভাবে পরিচালিত হবে সেই ঘোষণাপত্র অনেকটাই সেই দিক নির্দেশনা থাকবেন। এবং অপেক্ষার পালা আসলে সেই ঘোষণাপত্রে কি থাকবে। আজ 5টা নাগাদ সেটি আসলে বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবেন। সেখানে হয়তো আমরা জানতে পারবো আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেটি ঘোষণা করতে যাচ্ছেন সেখানে কি থাকছে, এবং সেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হচ্ছে কিনা এটি আসলে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনে। সেখানে যদিও অন্যতম রাজনৈতিক দল বিএনপি বলছেন যে খসড়া তারা পেয়েছেন, সেটির আলোকে তারা জুলাই ঘোষণাপত্রে স্বাক্ষর করবেন বলে আসলে তারা অনেকটা নিশ্চিত করেছে এবং বলেছেন। অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তারা বলছেন যে আসলে জুলাই ঘোষণাপত্রের অর্থাৎ আইনগত স্বীকৃতি তারা চান। আজকে এই একটু করে জড়ো হচ্ছে মানুষজন। একটু আপনাদেরকে যেটি দেখাতে চাচ্ছিলাম যে অনেকে জড়ো হয়েছে, এবং বেলা 2টার পর থেকে মূলত আরও বেশি মানুষজন উপস্থিত হবেন বলে এখানকার যারা কর্তৃপক্ষ যারা আয়োজন করেছেন সেটি আসলে তারা বলছেন, এবং সারা দেশ থেকে মানুষজন আগত হচ্ছেন, জুলাইকে স্মরণ করছেন। এই দিনে অর্থাৎ 5ই আগস্ট তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী গণ আন্দোলনের মুখে, অভ্যুত্থানের মুখে, ছাত্র জনতা আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। সেদিন আসলে বলা হয়েছে সেই জুলাইতে অন্তত 800 বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের হিসেবে 800-এর বেশি মানুষ শহীদ হয়েছেন, এবং যদিও জাতিসংঘ বলছেন যে 1400-র কিছু মানুষ শহীদ হয়েছেন। সেই দিনটিকে স্মরণ করা হচ্ছে আজকে, এবং একই সাথে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন বিকেল 5টা নাগাদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। রোহান, এই ছিল মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আমার কাছে সর্বশেষ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রয়োজনে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আনোয়ার হোসেন। ফেনীতে 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও গাজীদের স্মরণে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি। সোমবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের নিচে এবং পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় প্রায় 5 শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এনসিপির ফেনী জেলা কমিটির আয়োজনে এই কর্মসূচিতে অংশ নেন সংগঠনের জেলা সংগঠক আব্দুল্লাহ আল জুবায়ের, আব্দুল কাইয়ুম সোহাগ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন যুব শক্তির কেন্দ্রীয় সদস্য পারভেজ হোসেন এবং ছাত্র প্রতিনিধি সালমান হোসেন সহ অন্যান্যরা।
চট্টগ্রামে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। এডিস মশার লার্ভা বেড়েছে দ্বিগুণ। প্রতিদিনই আক্রান্তের সংখ্যায় হচ্ছে নতুন রেকর্ড। বিশেষজ্ঞরা বলছেন নগরীর পরিবেশ এই রোগ ছড়িয়ে পড়ার জন্য অত্যন্ত অনুকূল। সচেতনতা ছাড়া এই সংকট থেকে উত্তরণের পথ নেই বলেও মনে করছেন স্বাস্থ্য কর্মকর্তারা। মোহাম্মদ জালালের ক্যামেরায় জানাচ্ছেন দিদারুল ইসলাম। বন্দরনগরীতে গত বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে এডিস মশার লার্ভা, এমন প্রতিবেদন প্রকাশ করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। প্রতিবেদনে উল্লেখ করা হয় চট্টগ্রাম নগর অতি ঝুঁকিপূর্ণ। চলতি বছর পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগী। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 900 ছাড়িয়েছে, চিকুনগুনিয়াও বাড়ছে এর দ্বিগুণ হারে। স্থানীয়রা বলছেন প্রতিটি ঘরে ঘরে জ্বরে আক্রান্ত রোগী। জ্বর হয়েছে মনে করে যে আর এই 2-4 দিন ওষুধ খাইলে ভালো হয়ে যাব, টেস্ট টুস করে না। এমন কার্গোকে আগে দেখা গেছে এমন পরিবার আছে আর্থিকেরও সমস্যার কারণে যায় না। আমার রোগী নিয়ে আসছি, ডেঙ্গু ধরা গেছে, পরীক্ষা করছি। এখানে ডেঙ্গু চিকেনগুনিয়া এরকম মানে রোগী বেশি আর কি ওই এলাকার ভিতরে। জ্বর ছিল, তারপরে ডেঙ্গু ধরা পড়ছিল। আমরা যেখানে ভাড়া থাকি ওইখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, মানে পাশে পুষ্কিনি আছে, পুষ্কিনিটা পুরো যায় মানে কি বর্ষাকালেরই। ওইখান থেকে তো মশা মাছি মানে বিভিন্ন আবর্জনা মানে থেকে মানে কি ওইখান থেকে ডেঙ্গুটা ছড়াচ্ছে যা সম্ভব। মশায় কামড়ানোর পরে আরেকজনকে কামড়ালে ওই ঘরে একই জনের সেম রোগটা হবে, এরকম আমরাও দেখতেছি। এক ঘরে 2-3 জনের 4 জনের এরকমও হচ্ছে, 103-4 ডিগ্রি জ্বর। তো এখন আমরা যে ডোজগুলো ব্যবহার করতেছি ওই ডোজগুলো আমাদের খুব একটা কাজে আসতেছে না। এদিকে সিভিল সার্জন আরও জানিয়েছেন এই রোগের প্রাদুর্ভাব আরও 2 মাস পর্যন্ত থাকতে পারে। তাই সকলকে আরও সচেতন হতে হবে এবং অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এই মাসেও রোগী উদ্যোগ প্রবণতা আছে, রোগী আক্রান্ত বেশি হচ্ছে, যেহেতু এখন বর্ষাকাল, সব জায়গায় পানি জমে আছে এবং মশা ডিম পাড়ার যে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এটা আসলে বিশেষ করে মশকের মানে বংশবিস্তারের সময় বর্ষাকালটা বেশি, যেহেতু বিভিন্ন জায়গায় পানি জমা থাকে। মশা নয়, অসচেতনতাই ডেকে আনছে মৃত্যু ঝুঁকি। এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয় নগর জুড়ে ছড়িয়ে পড়তে পারে মহামারী। দিদারুল ইসলাম, নাগরিক, চট্টগ্রাম। চট্টগ্রাম নগরবাসীকে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ থেকে রক্ষা করতে মশার প্রকোপ না কমা পর্যন্ত বিশেষ ক্রাশ প্রোগ্রাম চলমান থাকবে, জানিয়েছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে আগ্রাবাদ কমার্স কলেজের সামনে মশাবাহিত রোগ প্রতিরোধ, মশক নিধন কার্যক্রম ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রমে একথা বলেন মেয়র। জানান আগামী 4 মাসে নগরীর প্রতিটি ওয়ার্ডে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত লার্ভিসাইড এবং বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ফগিং কার্যক্রম চলবে। মশার লার্ভা ধ্বংসে শিকাগো শহর থেকে আনা ওষুধ বিটিআই প্রয়োগ করা হবে বলেও জানিয়েছেন তিনি। 22 নং এনায়েত বাজার ওয়ার্ড, 9 নং উত্তর পাহাড়তলি এবং আমাদের পাথরগাড়া ওয়ার্ড, 34 নং ওয়ার্ড, 40 নং ওয়ার্ড পতেঙ্গা এবং 24 নং ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোকে আমরা চিহ্নিত করি। বাংলাদেশে প্রথমবারের মতো রেল স্টেশনে বসানো হলো স্ক্যানার। কক্সবাজারের আইকনিক রেল স্টেশনে সোমবার চালু করা হয় অত্যাধুনিক স্ক্যানার মেশিন। যুক্তরাষ্ট্রের অ্যাস্ট্রোফিজিক্স ব্যান্ডের এই স্ক্যানার বসানোয় এখন থেকে কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনে উঠতে হলে যাত্রীদের লাগেজ স্ক্যানিং করতে হবে। রেলওয়ে কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে এই কার্যক্রম পরিচালনা করছে। স্ক্যানারের সন্দেহজনক কিছু ধরা পড়লে সঙ্গে সঙ্গে তল্লাশি করা হচ্ছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে এই উদ্যোগ মাদক ও চোরাচালান প্রতিরোধে বড় ভূমিকা রাখবে। লাগেজ স্ক্যানার সারা বাংলাদেশে কক্সবাজার, চট্টগ্রাম এবং ঢাকায় একযোগে 3টি স্টেশনে 3টি লাগেজ স্ক্যানার মেশিন স্থাপন করা হয়েছে। কক্সবাজার স্টেশনে গতকাল থেকে আমরা নিয়মিতভাবে অপারেশন শুরু করেছি। ইনস্টলেশনের কাজ শেষ হয়েছে, প্রাথমিক ট্রেনিংও হয়েছে, আমরা শুরু করেছি। কাপ্তাই হ্রদে পানির চাপ বাড়ায় খুলে দেওয়া হয়েছে বাঁধের সবকটি স্পিলওয়ে। মঙ্গলবার রাত 12টার পর বাঁধের সবকটি গেট খুলে দেওয়া হয়। কর্ণফুলীর পানি বিদ্যুৎ কেন্দ্র জানিয়েছে কাপ্তাই হ্রদে পানির চাপ বাড়ায় বাঁধের 16টি স্পিলওয়ে 6 ইঞ্চি করে খুলে রাখা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে স্পিলওয়ে দিয়ে কর্ণফুলী নদীতে 9000 কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী বর্তমানে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদনের ফলে প্রায় 32,000 কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছিল। তার সাথে নতুন স্পিলওয়ের পানি যোগ হয়ে মোট 41,000 কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে কর্ণফুলীতে।
বিএনপিকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী। নগরীর মুরাদপুর এলজিইডি ভবন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জানান, ধর্মের নামে যারা বেহেশতের টিকিট বিক্রি করছেন তারাই এসব ষড়যন্ত্রে জড়িত। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই আয়োজনে নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলনেতা রফিকুল ইসলাম, এস.এম. জাহাঙ্গীর হোসেন, রফিকুল ইসলাম রফিক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তৃণমূল নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী বলেন, জনসম্পৃক্ততার মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জনমুখী রাজনীতির বিকল্প নেই বলে উল্লেখ করেন। চট্টগ্রামে নানা আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মোজাহেরুল হক চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে মোজাহের মরজান স্মৃতি কল্যাণ সংস্থার উদ্যোগে অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সংস্থার সভাপতি মারুফুল হক চৌধুরীর সভাপতিত্বে আয়োজনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ ইদ্রিস মিয়া, জেলা রেড ক্রিসেন্টের সহসভাপতি মনিরুল ইসলাম ইউসুফ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সহযোগীদের অবৈধ সম্পদের হিসাব নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। সোমবার লক্ষ্মীপুরের রায়পুরে রাখালিয়া উচ্চ বিদ্যালয়ে বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচনের ভোট পরিদর্শনের সময় তিনি একথা বলেন। আবুল খায়ের বলেন, অতীতে যারা রাষ্ট্র লুট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। হাসিনা সহ তার দোসরদের ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে অবৈধ সম্পদের হিসাব নিতে হবে। তারা দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার মালিক হয়েছে, অনেকেই পালিয়ে বিদেশে সম্পদ গড়েছে। সেই টাকা জনগণের উন্নয়নে ফিরিয়ে আনতে হবে। উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা। জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে কক্সবাজারে অনুষ্ঠিত হলো জাঁকজমকপূর্ণ ফুটবল টুর্নামেন্ট। কক্সবাজারে কলেজ মাঠে জমজমাট এই ফাইনাল ম্যাচটি উপভোগ করেন অতিথি শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা। প্রধান অতিথি ছিলেন র্যাব 15 কক্সবাজারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান। সভাপতিত্ব করেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আনোয়ার আমিন চৌধুরী। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে মুখোমুখি হয় শহীদ আহসান হাবিব ফুটবল একাদশ ও ডক্টর শামসুল হুদা ফুটবল একাদশ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে 3-2 গোলে জয় পায় শহীদ আহসান হাবিব একাদশ। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকাল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।